শুধু দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। সিএসআর অনুষ্ঠানের এইবারের অনুষ্ঠানমালার প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা আমাদের গত বছরের শুরুর দিকের অনুষ্ঠানগুলো দেখেছেন, সেখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের আমন্ত্রিত অতিথিরা, বিশেষজ্ঞরা সিএসআর নিয়ে আলোচনা করতে যেয়ে দুটো বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। আমরা দেখবার চেষ্টা করেছিলাম যে আমাদের অর্থনীতিতে, আমাদের বিজনেসে এই সিএসআর এর ভূমিকাটি কী এবং সিএসআর এর চেহারাটাই বা কেমন, এবং সিএসআর নিয়ে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেটিও আমরা সেখানে কথা বলেছিলাম। বিশেষজ্ঞরা যে দুটো বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন, একটি হলো ট্যাক্স রিবেট এবং আরেকটি বলেছিলেন আমাদের সিএসআরকে কার্যকর করতে হলে, উৎসাহিত করতে হলে আমাদের পলিসি সাপোর্টের প্রয়োজন আছে। সেই প্রেক্ষাপটে আমরা এইবারের পর্বে সিএসআর এর পলিসি সাপোর্ট এবং ট্যাক্স রিবেটের বিষয়টি নিয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথিরা আছেন। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথম অতিথি নিয়াজ রহিম, গ্রুপ ডিরেক্টর, রহিম আফরোজ গ্রুপ, এবং মামুন রশিদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিটি কান্ট্রি অফিসার, বাংলাদেশ, সিটি ব্যাংক এনএ। এবং সবশেষে আছেন জাহানারা সিদ্দিকী, সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আমি যেমনটি বললাম যে একটি বিষয় বারবার আমাদের সামনে আসছে যখনই আমরা সিএসআর নিয়ে কথা বলছি, যে আমাদের পলিসি সাপোর্ট প্রয়োজন। আমরা যখনই বলছি পলিসি সাপোর্টের কথা, আসলে আমরা কি ধরনের সাপোর্টের কথা বলছি, কে কার কাছে কি প্রত্যাশা করছে, এই বিষয়টি যদি আপনারা কেউ বলেন। প্রথমে যদি মামুন ভাই কিছু বলেন। ধন্যবাদ। পলিসি কিংবা নীতি সহায়তা, এটি কিন্তু একটি বর্তমান বাজারে বেশ ভালো চলছে যে নীতি সহায়তার অভাব। এটি আমার মনে হয় যে একটি সময় এসেছে এটি ভালোভাবে একটু ব্যাখ্যা করার। আগে কিন্তু সিএসআর জিনিসটি কি সেটা নিয়ে কিন্তু প্রচুর, এখনও যে নেই তা নয়, প্রচুর বদহজম ছিল। এবং সিএসআরকে আমরা মনে করতাম ইজ ইট সাকসেস ট্রান্সফার, ইজ ইট মাইগ্রেশন অফ বেস্ট প্র্যাকটিসেস, নাকি সনাতনী কায়দায় আমরা যেটা দেখেছি দান, অনুদান, প্রতিদান, এগুলোর ব্যাপারে এখন কিছুটা হলেও ঠিক হয়ে এসেছে। গেল কয়েক বছর যাবৎ এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সমাজে, বিভিন্ন করিডোরে, সরকারের বিভিন্ন পর্যায়েও। এর প্রেক্ষিতে বাংলাদেশে আপনি দেখে থাকবেন যে যেগুলি হচ্ছে সিএসআর বিষয়ক আলোচনাগুলো এবং কর্মকাণ্ডগুলো, তার একটা বিরাট অংশ জুড়ে রয়েছে আইদার বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলো অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলো। তার মধ্যে আবার কিছুটা এসেছে, তার মধ্যে আবার ব্যাংক এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো একটা বিরাটভাবে আপনি যখনই দেখবেন তাদের অর্থ সহায়তায়, তাদের সহায়তায় প্রাতিষ্ঠানিক সহায়তা কাজগুলো চলছে। বেশ আলোচনা চলছিল যে লোকাল প্রতিষ্ঠানগুলো কি করছে, তাদেরও তো পুঁজি সংবর্ধন হচ্ছে, তারাও এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে। অ্যান্ড দে আর অলসো অ্যাগেন লোকাল প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্থনৈতিক নীতি নির্ধারণে ব্যক্তি খাত কিংবা বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো কিন্তু একটা বিরাট স্থান দখল করে নিচ্ছে। এখন কর্মসংস্থান বলুন, পুঁজি সংবর্ধন বলুন, অর্থনৈতিক অগ্রগতির পদযাত্রায় তাদের ভূমিকার ক্ষেত্রে বলুন, এই ক্ষেত্রে একটা বিরাট আমরা একটা গ্যাপ দেখছিলাম। সেটা হচ্ছে যে এটা কাঠামোগত একটা বিন্যাস, যে হোয়াট ডু ইউ মিন বাই সিএসআর। এইটা আমরা যদি বলি আনলেস দ্যাট প্রতিষ্ঠান ইজ অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান, হয় না। এই জন্য আমরা বলছিলাম যে সরকার একটু বলে দিক, কিংবা সরকারের কাছে অ্যাকসেপ্টেবল কোন একটা গাইডলাইন থাকুক। সুতরাং আপনাদের দিক থেকে একটি বিষয় হচ্ছে যে প্রথম একটি সাপোর্ট হতে পারে যে সিএসআর বলতে আমরা আমাদের ওয়ার্কিং কোনো ডেফিনেশন আছে কিনা, বা আমরা কি বুঝি সবাই, এটা এখানে একটা বিরাট রয়েছে। তারপর আমি আর দুই লাইন বলে শেষ করতে চাচ্ছি এই পর্যায়ে। সেটা হচ্ছে যে তখন যেহেতু আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বারবার এই বিষয়গুলো আসছে, তখন একটি বিষয় এসেছে যে হোয়াট ডু মিন বাই সিএসআর, কোন কোন খাতে যদি আমি অনুদান দেই কিংবা সম্পৃক্ত থাকি সেটা সিএসআর বলে গণ্য হবে, এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে হোয়াট এলস ইনসেন্টিভ উইল বি প্রোভাইডেড টু মি, স্পেশালি এটা এসছে প্রাইভেট সেক্টর থেকে, যে এখানে কোনো ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া হবে কিনা, কিংবা আমাকে কিভাবে রিকগনাইজ করা হবে আদার দেন মাই কন্ট্রিবিউশন টু দ্য প্রোগ্রেস অফ দ্যাট ইনস্টিটিউশন, অর যেটা রিসিপিয়েন্ট আমার সিএসআর এর আনুকূল্য যে রিসিভ করছে তাদের ক্ষেত্রে। তখন বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছেন জনাব আল্লাহ মালিক কাজমির তত্ত্বাবধানে। এখানে একটা ব্রেইনস্টর্মিং সেশন হয়, তার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের জন্য কোথায় কোথায় সিএসআর হতে পারে, হোয়াট ডু মিন বাই সিএসআর, এরকম একটা কাজ বাংলাদেশ ব্যাংকের পরামর্শক্রমে পরবর্তীকালে একটি কনসালটেটিভ কমিটির মতো হয় জাতীয় রাজস্ব বোর্ডের সাথে। তখন অর্থ মন্ত্রণালয়ের মাঝামাঝি অর্থ মন্ত্রণালয়ের আহ্বানে এখানে একটা ব্রেইনস্টর্মিং সেশন হয়, এবং এনবিআরও কিন্তু একটি সার্কুলার নিয়ে আসে যে হোয়াট ডু মিন বাই সিএসআর, সিএসআর দিলে হলে
কি কি পর্যায়ে প্রতিষ্ঠানগুলো সিএসআর এ অংশগ্রহণ করতে পারবে, এবং সিএসআর এ যদি অংশগ্রহণ করে তাহলে প্রতিষ্ঠানগুলোর জন্য কি কি ইনসেনটিভ কিংবা সাপোর্ট থাকবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু সরকারি প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করছেন, আমরা যখনই পলিসি সাপোর্টের কথা বলি, একটি হচ্ছে সচেতনভাবে হোক বা অবচেতনভাবে হোক, আমরা প্রত্যাশা করি যে কর্পোরেট সেক্টর সরকারের কাছে কিছু চাইছে, কিছু করতে বলছে, কিন্তু সরকারেরও কি কোনো প্রত্যাশা আছে কিনা যখন পলিসি সাপোর্টের কথা হয় কর্পোরেট সেক্টরের কাছে? দেখুন, প্রথম ব্যাপারটা হচ্ছে আপনারা তো একটা ট্যাক্স রিবেট চাচ্ছেন, অর্থাৎ ইনসেনটিভ দিতে বলছেন, অনেকেই বলছেন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে সিএসআর, এটার মানে এটা তো পৃথিবীর বিভিন্ন দেশে এখন পর্যন্ত কোনো একমত হতে পারেনি যে এটা আসলে কি। এক একটা কোম্পানি এক এক রকম ভাবে কাজটা করছে। এ ভাবছে আমি যেটা কাজ করছি সেটাই কারেক্ট। যেমন এই কিছুক্ষণ আগে কথা হচ্ছিল ওনার সঙ্গে, উনি বলছিলেন যে একজন বলছে যে আমি তো একটা ইন্ডাস্ট্রি করেছি, এটাই তো সিএসআর। তো ওনার ওরকম যদি ন্যারো সেন্সে দেখেন তাহলে কিন্তু আপনি এটা রুল আউট করতে পারেন না, কারণ সে একটা ইন্ডাস্ট্রি করেছে, বহু লোককে চাকরি দিয়েছে, সুতরাং তার চিন্তা ধারায় কিন্তু তার মাইন্ডসেটে বলছে এটাই সিএসআর, কারণ সে প্রচুর লোককে চাকরি দিয়েছে। কিন্তু আবার যদি ব্রড সেন্সে দেখেন, যে আমরা যদি ব্রড সেন্সে দেখি, তাহলে এই সিএসআর এর পুরো ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত খুব ট্রান্সপারেন্ট মনে হয়নি আমার কাছে, খুব ভেগ। কারণ এবং এটি তো মামুন ভাই বললেন যেহেতু একটি বিভ্রান্তি আছে, সেজন্য সরকারের কাছ থেকে তারা একটি নির্দেশনা চান। সিএসআর বলতে সরকার এই বলছে। এখন আপনি যে বলছেন সরকার বলবে, এখন পৃথিবীর বিভিন্ন দেশে এখন পর্যন্ত এখানে কোনো ইয়ারডিস্টিক মার্ক করা হয়নি। এখন আমরা অবশ্যই একটা করেছি, আমাদের একটা ওই যে এসআরওটা কতগুলো মোটামুটি একটা দিয়েছি যে এটা কতগুলো ব্যাপার আছে, এই এই শর্ত যদি পরিপূরণ করে খাতকে আমরা মনে করেন 37% বদলে ওখানে 10% দেবে, এরকম একটা কিছু করা হয়েছে। বাট এটার ব্যাপারেও আপনি যদি বলেন তাহলে আমার কিন্তু ব্যক্তিগতভাবে কিছু রিজার্ভেশন আছে। প্রথম কথা হচ্ছে যারা এই সুবিধাটা গ্রহণ করবে তারা ইচ্ছা করলে কিন্তু এটা মিসইউজ করতে পারে। আপনি যদি বলেন যে পলিসির কথা বললে আমরা সবসময় অঙ্গুলি নির্দেশ আমাদের থাকে সরকারের দিকে, কিন্তু কর্পোরেট সেক্টরের ভেতরের কোনো গভর্নেন্স ইস্যু আছে কিনা পলিসি সাপোর্টের ক্ষেত্রে? আমি এখানে আপনি যেটা আলোচনা যেটা আমরা বুঝতে পারলাম যে সিএসআর এর কিন্তু ব্যাখ্যা এখনো অস্পষ্ট, রাইট? ইটস ফার্স্ট। আমি মনে করি সিএসআর আমরা যেটা করি এটা একটা আমাদের সামাজিক দায়িত্ববোধ নিয়ে আমরা করছি। আমরা কিন্তু এনবিআর এর ইনসেন্টিভ দিল কি না দিল আমরা এটার জন্য অপেক্ষা করিনি, অ্যান্ড এটা এসআর করার আগে থেকে আমরা কিন্তু এটা করছি। এবং প্রাইভেট সেক্টরে যারা এটা করছে আমার ধারণা ওটা এই তারা তাদের সামাজিক দায়িত্ববোধ নিয়ে করছে। সিএসআর ইজ নট অনলি গিভিং আউটসাইড, ইট ইজ অলসো গিভিং ইনসাইড। গিভিং ইনসাইড কেন? বিকজ আমি সিএসআর ইন্টারনালি করলে আমাদের কোম্পানির একটা যেমন ইমেজ বাড়ে, বিলঙ্গিংনেস বাড়ে, যারা কাজ করছে তারও একটা তাদের একটা গুড ফিলিংস আসে যে হ্যাঁ আমরা এরকম একটা কোম্পানিতে কাজ করছি যারা এই অবদানগুলো রাখছে সমাজে। সো সেগুলো কিন্তু একটা পজিটিভ গ্রোথ আছে ইন দি কোম্পানি গ্রোথ, বিলঙ্গিং, যার বেশিরভাগই হচ্ছে আসলে কমপ্লায়েন্সের পার্ট হিসেবে আমি ঘরে কিছু করলাম না, আমি ঠিক মতন বেতন দিলাম না, আমি মেডিকেল ফ্যাসিলিটিস দেখলাম না, আমি নিজের লোকের খেয়াল করলাম না, কিন্তু আমি এদিকে দান দিয়ে যাচ্ছি, মানে কন্ট্রাডিকশন হয়ে যায়। আমরা একটু একটা কাজ করি, আমরা স্টুডিওর বাইরে একজনের সঙ্গে এই বিষয়ে কথা বলবার চেষ্টা করেছি। তিনি হচ্ছেন আহম মুস্তফা কামাল এমপি, সভাপতি অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। আমরা একটু শুনে আসি উনি কিভাবে বিষয়টিকে দেখছেন। সিএসআর কার্যক্রমটি এটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম, সরকার কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান না। এখানে যেহেতু এটা ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম, এখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অবজেক্টিভ হচ্ছে টু ম্যাক্সিমাইজ প্রফিট ফর দি শেয়ার হোল্ডার্স। কিন্তু এখন সবাই বলছে যে না, এখন এটাকে শুধু শেয়ার হোল্ডারদের চিন্তা করলে হবে না, শেয়ার হোল্ডারদের নিয়ে চিন্তা করা দরকার করলে হবে না, এটাকে এখন স্টেক হোল্ডারদের নিতে হবে। স্টেক হোল্ডার বলতে এখন সমাজকে ইন্টিগ্রেট করা হচ্ছে। কারণ কথাটা হচ্ছে যেই সমাজে ওই ব্যবসা প্রতিষ্ঠানটি সমাজে যদি কোনো বিদ্যমান না থাকে, সমাজে যদি কোনো বিঘ্নিত হয়, তাহলে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে দাঁড়াতে পারে, এই জাতীয় বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছে এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এখন যে কমিউনিটির একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেই কমিউনিটির এডুকেশন প্রোগ্রাম, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিভিন্নভাবে সমাজের সকল মানুষের চিন্তাভাবনাকে এখন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমের মাঝে নিয়ে আসছে। কারণ তারা এখন বুঝতে পারছে যে আসলে এটা রেভিনিউ এক্সপেন্স না, এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এটাকে তারা পুঁজি হিসাবে নিচ্ছে। আর এটার বেনিফিটটা কিন্তু ইন এ শর্ট টার্ম যদি কোনো ভিজুয়ালাইজ করেন
তাহলে আপনি দেখতে পাবেন না। বাট অনেক লং টার্ম পার্সপেক্টিভ, অনেক বড়ার পার্সপেক্টিভ, এটাকে যদি লম্বা সময় ধরে যদি বিবেচনা আনা হয় তাহলে ডেফিনেটলি দেখা যাবে যে এটার অনেক বেশি উপকার আছে এবং বেশি বেনিফিট আছে। সেই কারণেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও এখন কিন্তু এটাকে তাদের কার্যক্রমের মাঝে নিয়ে আসছে। আমি মনে করি যে 10% না, অন্য এখানে পুরোটাই রেয়াত হওয়া উচিত, রেয়াত পাওয়া উচিত আমি মনে করি। কারণ হলো আপনি যদি কোনো খরচ করেন, তো এই খরচটা তো আপনি আয়কর দিচ্ছেন না। খরচটা যেহেতু আপনি আয়কর দিচ্ছেন না, সেই খরচটাকে খরচ হিসেবে ধরেই আয়ের উপরে ট্যাক্স দেওয়া হয়। তো এখানে যে সিএসআর যে কার্যক্রমটি যেটা করা হচ্ছে, এটা একটা ডাইরেক্ট খাত, সরকার বলে দিচ্ছে এই খাতে খরচ করো। তবে আমি মনে করি যদি কোনো মিসইউজ না হয়, সেই জন্য একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার এবং সরকার থেকে এই ডাইরেক্টিভ আসা উচিত কোন কোন খাতে খরচ করলে এটাকে আমরা সিএসআর এর কার্যক্রম হিসাবে নিতে পারবো। আর সরকারের ওই সমস্ত ডাইরেক্টেড খাতে খরচ করলে আমি মনে করি যে সম্পূর্ণ অ্যামাউন্টটি, পুরো এক্সপেন্স আউটলেকেই আপনার বেনিফিট দেওয়া উচিত, ট্যাক্স থেকে বেনিফিট অব্যাহতি দেওয়া উচিত। উনি কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। একটি যেমন তিনি বলেছেন যে কনভেনশনে যখন আমরা কর্পোরেট সেক্টরের কথা চিন্তা করি, আমরা তাদের মনে করি যে তারা কেবলই তাদের যে শেয়ার হোল্ডার তাদের কাছে দায়বদ্ধ, কিন্তু উনি বলছেন শুধু শেয়ার হোল্ডারদের কথা মাথায় রাখলেই চলবে না, স্টেক হোল্ডারদের স্বার্থকেও সংরক্ষণ করতে হবে, তাদেরকেও পুরো প্রক্রিয়ার ভেতরে নিয়ে আসতে হবে। প্রশ্নটি হচ্ছে স্টেক হোল্ডারদেরকে কিভাবে এই পুরো প্রক্রিয়া আনা যায় এবং প্রক্রিয়ায় আনলে তাদের কাছে যে কোম্পানিগুলো দায়বদ্ধ এটির পরিমাপ করবারই বা উপায় কি? এখানে আমি বলবো স্টেক হোল্ডার বলতে দিস নট অনলি শেয়ার হোল্ডার্স, সেটাই স্টেক হোল্ডার বলতে কিন্তু যারা আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, স্টেক হোল্ডার, লাইক স্টেক হোল্ডার বলতে লাইক আমরা যদি স্টেক হোল্ডার বলি, আমাদের সাপ্লায়ার স্টেক হোল্ডার, আমাদের কন্ট্রাক্টররা স্টেক হোল্ডার, বেনিফিশিয়ারিরা যারা কনজিউমার্সটা আমাদের, বিকজ ইনাদেরকে ছাড়া আমরা কিন্তু টিকবো না। সো ইট ইজ মানে স্টেক হোল্ডার বলতে যারা সম্পৃক্ত একটা ব্যবসার সাথে সবাই। যেহেতু আমরা সমাজে বাস করি, আমাদের কিন্তু একটা সামাজিক দায়িত্ব আছে, যে সমাজে আমরা আছি সেই থেকে আমরা কিভাবে। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে যে কেউ বলতে পারেন। জি, আমি বলছি আপনি তো বলছেন শুধু সমাজের মানে সমাজের দায়িত্ববোধের কথা, কিন্তু যদি সমাজের দায়িত্ববোধের কথা বাদ দেন, যদি আপনি আপনার কোম্পানির ইন্টারেস্টটাই দেখেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যদি আপনারা রেসপন্সিবল অ্যাকচুয়ালি এই যে কর্পোরেট এরা যদি রেসপন্সিবিলিটির পরিচয় না দেয়, তাহলে ইন দ্য লং রান আপনার বিজনেস কিন্তু এফেক্ট করবে। যেমন এটা আপনার যে স্টেক হোল্ডারের কথা বলছেন, তারা যদি স্যাটিসফাইড না থাকে, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইন দ্য লং রান। সুতরাং সোশ্যাল রেসপন্সিবিলিটি বাদ দিয়েও আপনি এই অ্যাঙ্গেলেও যদি দেখেন, তাহলে তো আপনার সেই এটা। আমি মান ভাই আপনার কাছে যদি আসি, একটি হচ্ছে যে যারা স্টেক হোল্ডার তাদের স্বার্থকে সংরক্ষণ করতে হবে, তাদেরকে স্যাটিসফাইড করতে হবে, এটি আছে। তারা যে আপনার এই পুরো প্রক্রিয়ার সাথে ভেতরে অন্তর্ভুক্ত, এটি বুঝবার উপায় কি? আমরা কিভাবে বুঝবো যে আসলেই এই কর্পোরেট সেক্টরের এই কোম্পানি তার স্টেক হোল্ডারকে অন্তর্ভুক্ত করেছে? এবং এটি তো এট দি এন্ড অফ দ্য ডে আপনার তো পরিমাপও করতে হবে যে কিভাবে ইয়ে করলাম, এর কোনো উপায় আছে কিনা? বা উত্তরটি একটু ভূমিকা নিয়ে বলবো। ইকোনমিক্স পত্রিকা ব্রিটেন থেকে প্রকাশিত, সেই পত্রিকাটি 1500 শতকের 100টি সার্ভাইভিং ইনস্টিটিউশনকে নিয়ে একটা সার্ভে করেছিল, হু আর দ্য সার্ভাইভিং ইনস্টিটিউশন ফর লাস্ট 600 ইয়ার্স। সেখানে দেখিয়েছে তারা যে 100টি সার্ভাইভিং ইনস্টিটিউশনের মধ্যে 99টি হচ্ছে বিশ্ববিদ্যালয়, আর একটি শুধুমাত্র হচ্ছে তৎকালীন ব্রিটিশ এবং বর্তমানে কানাডিয়ান একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। সো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে উনি নিয়াজ রহিম সাহেব খুব সুন্দরভাবে বলেছেন যে তার নিজের স্বার্থে, এবং আহমদ মুস্তফা কামাল, আই এম ভেরি হ্যাপি যে একজন সবচেয়ে বড় জনপ্রতিনিধি কিভাবে দেখছেন যে স্টেক হোল্ডার অ্যাপ্রোচ, যে আমি কিন্তু আমার শেয়ার হোল্ডারের জন্য বেঁচে থাকি না, দে আর দ্য বিজনেস ইনিশিয়েটার, কিন্তু আমার বিজনেসের সাকসেস, বিজনেসের ফিউচার নির্ভর করে ব্রডার স্টেক হোল্ডার অ্যাপ্রোচের উপরে, যে আমার কনজিউমাররা, আমার ব্র্যান্ডকে যারা প্রোটেক্ট করে, আমার সিভিল সোসাইটি ফোরাম, আমার মিডিয়া, আমার জনপ্রতিনিধিরা, সাধারণ জনগণ, তারাই কিন্তু নির্দেশ করে। আমরা বিভিন্ন সময় দেখেছি ভারতে বড় বড় প্রতিষ্ঠান কিন্তু জন আপত্তির মুখে তাকে বন্ধ করে দিতে হয়েছে, এবং বাংলা যেমন যারা আবহাওয়া দূষণ করছে, পরিবেশ দূষণ করছে, পৃথিবীর বিভিন্ন দেশে এটা হয়েছে। এই জন্য আমাদেরকে কিন্তু আজকে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টের কথা চিন্তা করতে হয়। আমাদেরকে আজকে বলতে হচ্ছে, যখন আমরা শিল্প নীতি করি তখন বলা হচ্ছে যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান না থাকলে আমার ইন্ডাস্ট্রি অ্যাপ্রুভ হবে না, কারণ শিল্পের মাধ্যমে, শিল্পায়নের মাধ্যমে আমার জিডিপিতে যে অবদান
রাখছে। যদি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান না থাকে, সেখানে আমার যে বর্জ্য যে নদীতে গিয়ে আমার মৎস্য সম্পদকে নিঃশেষ করে দিচ্ছে, তার যে লস হচ্ছে জিডিপিতে। আমার তো জিডিপি ইজ এ কম্বিনেশন অফ অল দ্য প্রোডাক্টিভ ফোর্সেস। তো সেই ক্ষেত্রে ফিউচার অফ দ্য বিজনেস নির্ভর করছে কিন্তু আমি বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে কিভাবে তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কাজে লাগাচ্ছি। আপা, আপনার কাছে আসি। আপনি যেহেতু এনবিআর কে প্রতিনিধিত্ব করছেন, আমাদের জনপ্রতিনিধি যিনি কথা বলেছেন স্টুডিওর বাইরে, তিনি একটি বিষয় বলেছেন, সিএসআর এর খরচটি যদি সরকার অনুমোদিত কোনো খাতে হয় তাহলে 10% না, পুরোটাই কর রেয়াত দেওয়া উচিত। এই প্রসঙ্গে আপনার মতামত? দেখুন, আমি এক্ষেত্রে একটু অন্যভাবে জিনিসটা ব্যাখ্যা করব। সেটা হচ্ছে এই সিএসআর জিনিসটা তাহলে কি, এখনো কিন্তু আমরা এই ব্যাপারে একেবারে অ্যাবসলিউটলি ক্লিয়ার না, কিন্তু যেটুকু আমরা বুঝতে পারছি সেটা ইটস নট অনলি ফিলান্থ্রপি, তাই তো? এটা হচ্ছে একটা রেসপন্সিবল ওয়েতে বিহেভ করা। এখন একটা মনে করেন একটা ইন্ডাস্ট্রি, সেটা তার নিজের যে মনে করেন ওয়ার্কার, তাদের প্রতি মনে করেন রেসপন্সিবিলিটি পালন করেনি। মনে করেন সেই কি ওয়ার্কার যারা আছে বা তার যে স্টেক হোল্ডার যেটা বলছেন, তাদের সেখানে হয়তো ঠিক মতো ভালো মতো খাবার বা তাদের ওয়ার্কারদের বাচ্চাদের এডুকেশন বা তাদের মেডিকেল ফ্যাসিলিটি, এগুলো হয়তো কোনো কিছু মিট আপ করেনি। মিট আপ না যেটি করে, উনি বললেন, যেটা উনি করলেন, তারা মানে করলে ওনারা ওটি আর করেছেন CSR হবে বা না। এটি না করে যদি অন্য কিছু কিন্তু করেন, ঠিক আছে, জি। এই কাজটা করার পর করলেন কি দেখেন, মনে করেন 550 কোটি গাছ লাগিয়ে দিলেন। এখন এখানে কিন্তু একটা ইভেশনের ইয়ে থেকে যায়। সেটা হচ্ছে, যদিও বলছে তারা এখানে সাবমিট করবে তারা কি কি করেছে রসিদ টসিদ, তো আপনি তো বোঝেন আমাদের দেশের অনেক লিমিটেশন আছে। এগুলো পুরো ফলস ডকুমেন্ট সাবমিট করতে পারে, কারণ আপনি 5 কোটি গাছ না লাগিয়ে আপনি 50টা গাছ 5 লাখ গাছ লাগালেন, কিন্তু আপনি নিয়ে গেলেন সেই 5 কোটি। তার মানে আমাদের ট্যাক্স ইভিশনের যথেষ্ট স্কোপ থেকে গেছে। আমার কথা হচ্ছে, আমরা কিন্তু এখনো সেই স্টেজে এখনো এসে পৌঁছায়নি যে কিন্তু আমরা কি স্টেজে। যেটি হচ্ছে এখন যে 10% ট্যাক্স রেয়াত এর সুযোগ আছে রিবেটের, এটি কি যেমন উনি বললেন যে পুরোটাই হতে পারে, এই বিষয়ে না, কোনো? সেটা হতে পারে, সেটা এই মোমেন্টে আমি এটা এগ্রি করছি, মানে আমার সঙ্গে এটা, মানে অ্যাজ এ মেম্বার অফ এনবিআর আমার পক্ষে মনে হচ্ছে এটা, আমি এটার সঙ্গে কমপ্লিটলি একমত হতে পারছি না। এটা হবে হয়তো ফিউচারে, যখন কর্পোরেট বডিগুলো অনেক রেসপন্সিবল হবে। তারপর এই যে বলেছেন রেসপন্সিবিলিটি মানে কি, কিন্তু একটু আপনি শুধু বাড়ানো কি ট্যাক্স যেতে পারে? ফাঁকিটা, 10 ট্যাক্স থেকে ফাঁকিটা আমরা, না, জি। আপনি শুধু ট্যাক্স ফাঁকিটা ধরলে হবে না। ট্যাক্স ফাঁকিটা বাদ দিয়ে দেখেন, আমি এমন কিছু করছি, মনে করেন এমন একটা ইন্ডাস্ট্রি এমন কিছু করছে, সেটা হয়তো দেখে গিয়ে যে এখানে হয়তো তার বুঝলাম তার সমস্ত ওয়ার্কারের প্রতি সে সবকিছু রেসপন্সিবিলিটি পালন করছে, কিন্তু অন্য কোনোভাবে এটা সোসাইটির অন্য কোনো মানে লোকজনকে এফেক্ট করছে। একটি বিষয় সূত্র ধরে বলতে চাই যে এই যে ট্রাস্টের বিষয়টি, যে আমি কিছু কিছু খাতকে উন্মুক্ত করে দিলাম সিএসআর কার্যক্রমের জন্য, কিন্তু সেখানে প্রকৃত অর্থে কাজ হচ্ছে কিনা এটি কিভাবে পরিমাপ করা যায়, এটি তাদের একটি সন্দেহ আছে। বাট সে বিষয়ে আমি যাচ্ছি না। আমরা প্রত্যেকে, আপনি যদি একটু বলেন প্রথমেই খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে, এই মুহূর্তে আমাদের বিজনেস এবং ইকোনমির বিবেচনায় যে পলিসি সাপোর্টের কথা বললে কি ধরনের নির্দিষ্ট একটি পলিসি যেটিকে আমরা অ্যাড্রেস করতে পারি যে এই পলিসিটি এরকম হলে বা আমাদের অনুকূলে যাবে সিএসআর কার্যক্রমের ক্ষেত্রে? আমি সেখানে বলবো, যেমন গভর্নমেন্টকে আরেকটা সাজেশন দিতে পারি, যে যেভাবে সিআইপি দেওয়া হয়, এক্সপোর্টের জন্য ট্রফি দেওয়া হয়, মেবি সিএসআর এর জন্য দ্যার ইজ এ রেকগনিশন। কারণ এখন সিএসআর এর জন্য শুধুমাত্র ওই 10% রিবেট করা হয়েছে। এই 10% রিবেটও যেটা করা হয়েছে সেটা হলো এই যে এক্সপেন্স যেটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু এক্সপেন্স অ্যালাওয়েবল এক্সপেন্স হিসাবে হচ্ছে না। এটা হলো টোটাল থেকে ওই যতটুকু আমরা এক্সপেন্ড করি ওইটার একটা 10%। দ্যাট মিন আমার থেকে 40% নিল, তারপরে 10% মাইনাস করছে। মেবি সরকার এটা বিবেচনা করতে পারে, ঠিক যদি মানে জাস্ট ওয়ান স্টেপ মোর, যে ওকে সিএসআর এর জন্য যে খরচগুলো হবে ইট উইল বি এ ট্যাক্স, এটা ডিটেক্টেবল এক্সপেন্স হিসাবে, যেটি হয়তো উনি বলছেন ভবিষ্যতে ভবিষ্যতে হবে। কারণ এটার জন্য কোম্পানি ট্রান্সপারেন্সি দরকার, যেটা আই এগ্রি। বা আপনি যদি বলেন যে একটি তো কর প্রণোদনা আছেই, যেটি আমরা সবসময় বলছি, কর প্রণোদনার একটি ব্যবস্থা থাকলে হয়তো কর্পোরেট সেক্টরের কোম্পানিগুলো অধিক ভাবে আরো সিএসআর কার্যক্রমে আসতে পারবে। কর প্রণোদনা ছাড়া
অন্য কোনো রকমের সরকারি দিক থেকে অন্য কোনো প্রণোদনা বা ইনসেনটিভ কি থাকতে পারে কিনা, খুব সংক্ষেপে যদি দেখুন, এখন আমি প্রথমেই বলেছি আগে আমাদের দেখতে হবে যে এরা তার সেগুলো ওই করছে স্টেজে কিনা। হ্যাঁ, ওটা ধরে ম্যাচিউরড হলো নিচ্ছি কিনা, সেটা কিন্তু এই মোমেন্টে আমি কিন্তু ফোর্সি করছি যে এখন এদেরকে এইভাবে দিতে গেলে এটা কিন্তু মিসইউজ হবে আমাদের তো আপনাদের পক্ষ থেকে প্রথম হচ্ছে যে প্রথম কমপ্লায়েন্স কথা গুলো আমাদের তারা শিওর, আমাদের 100% শিওর হতে হবে, 100 না হলে 99% শিওর হবে যে এরা সত্যি সত্যি সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করছে, এরা শুধু ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে এইগুলো করছে না। তারপরে যদি হয় সেক্ষেত্রে আমার মনে, আমি তো আগেই বলেছি যে ওরকম অবস্থা যদি হয় তাহলে আমরা অবশ্যই মনে করি সেক্ষেত্রে আমরা এই ধরনের ইনসেন্টিভ বিভিন্ন ফর্মে বাড়ানো উচিত। আচ্ছা, ধন্যবাদ। আমি যদি চারটা লাইন বলবো। জি। প্রথম কথা হচ্ছে সিএসআর ইজ গিভিং ব্যাক টু দ্য সোসাইটি হোয়ার ইউ মেক মানি ফ্রম। নাম্বার 2, এ যাবৎকালে আমরা দেখেছি শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলই ট্যাক্স ওয়েব কিংবা অ্যাডভান্টেজেস ছিল। তার মাধ্যমে আমি এটাকে পজিটিভ স্টেপ মনে করি যে সদাশয় বাংলাদেশ ব্যাংক এবং সদাশয় জাতীয় রাজস্ব বোর্ড এটাকে কগনিজেন্সে নিয়েছেন কি হচ্ছে, এবং গিভিং ব্যাক সোসাইটি একটা বাই দ্য কর্পোরেট বডিজ হ্যাভ বিন রিকগনাইজড। এখন ওনারা হয়তো ওয়ে মিনস নিয়ে কাজ করছেন এটাকে এক্সপান্ড করার, যেটা উনি বলেছেন, উনিও বলেছেন এক্সপান্ড করার সুযোগ রয়েছে। আমি আর চতুর্থ যে লাইনটি আমি ব্যবহার করব, এনবিআর এর যেমন বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা হচ্ছে একটি বিশ্লেষণমুখী ফরওয়ার্ড লুকিং, তেমনটি এনবিআর এর যে মাদার সার্কুলার সেটা কিন্তু ভেরি মাচ অ্যাকোমোডেটিং। তারা বলেছে যে আপনারা যদি প্রচলিত এই যে সংগঠনগুলো আছে ট্যাক্স অ্যাডভান্টেজ প্রাপ্ত তার বাইরেও যদি মনে করেন এই ধারায় পরে তারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করছে, তাদের বুকস অফ অ্যাকাউন্টস তারা ঠিকভাবে মেনটেন করছে, এবং আমি দিচ্ছি টাকাটা এবং যে রিসিপিয়েন্ট অর্গানাইজেশন তার ব্যালেন্স শিটে রিফ্লেক্টেড হচ্ছে কিনা, তাহলে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যে এটা কিভাবে আসলে কাজ করছে, এটা কোয়ালিটিভ ধারা, এটা কিন্তু প্রথমেই দাঁড়িয়ে যাবে না, একটু টাইম লাগবে। তো সেইটাও কিন্তু একটু ফরওয়ার্ড লুকিং ভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর চতুর্থ যে বক্তব্যটি দিয়েই শেষ করবো, আমি বলছি এই যাবৎকালে আমাদের মতো প্রতিষ্ঠানগুলো, যেটা মিস্টার নিয়াজ রহিম বলছিলেন, তারা কিন্তু ট্যাক্সের জন্য বসেছিলেন না। তারা বলেছিলেন যে আসলে এটা আমাদের এমবেডেড কর্পোরেট কালচারের অংশ, কর্পোরেট সিটিজেনশিপের অংশ, টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি হোয়ার উই মেক মানি ফ্রম। টাকাটা কোথায় দিব, যেটা আসলে সমাজকে, প্রতিষ্ঠানকে, রাষ্ট্রকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রমাণিত সত্য হিসাবে বিবেচিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই শেষ কথা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। শুধু দর্শক, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। আপনাদের যে কোনো মূল্যবান মতামত, অভিমত আমাদেরকে লিখে জানাতে পারেন, ইমেল করতে পারেন। আমাদেরকে ইমেল করবার ঠিকানা হচ্ছে csr@mrdibd.org। অনুষ্ঠান দেখবার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।